এখানে এই অঙ্কটা খুবই ছোট, তবু একটু এই কনসেপ্টটা দূর করার জন্য আমি এই অঙ্কটা করাচ্ছি। বলছে সমমান বিশিষ্ট দুটি বিন্দু আধান, তার দুজনেরই মান ধরে নিলাম কিউ এবং কিউ। 10 সেমি দূরে আছে, তাহলে আমি দূরত্ব কত, আর সমান, আগে ডেটাগুলো লিখে নিই, 10 সেন্টিমিটার। ওদের মধ্যে 50 মিলিগ্রাম ওয়েট বল ক্রিয়া করে, তাহলে বলের মান কত বলেছে, এফ সমান 50 মিলিগ্রাম ওয়েট। তো এটা যারা জানো না একটু বলে দিই, গ্র্যাভিটেশন চ্যাপ্টারে তোমরা আগে করেছিলে, অভিকর্ষ ত্বরণ চ্যাপ্টারে। সেখানে কী ছিল, যে এটা মহাকর্ষ চ্যাপ্টার ছিল, সেখানে এটা হচ্ছে বলের অভিকর্ষীয় একক। সেটা কি, 50 মিলিগ্রাম। 50 মিলিগ্রাম মানে কত, তাকে যদি আমি গ্রামে ট্রান্সফার করি তাহলে 10⁻³ গ্রাম। তাহলে গ্রাম মানে সিজিএস একক। এবার ওয়েট মানে এইটা কি, আসলে জি দিয়ে এই জিনিসটা গুণ করা নেই, যেহেতু আমি এটা গ্রামে ট্রান্সফার করেছি তাই ওয়েটের জন্য এটাকে কী করতে হবে, 980 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ কি, যদি এটা কেজি ওয়েট হতো তখন আমি কি করতাম, কেজিতে ট্রান্সফার করলে এটা কত দিয়ে গুণ করতাম, 9.81 দিয়ে। তাহলে এইটা আমার হচ্ছে এখন কিসে হলো, যেহেতু আমি সিজিএসে করছি তাহলে এর এককটা হবে ডাইন। দেখো আমি কিন্তু ক্যালকুলেশন করিনি এখন, কারণ ফিজিক্সের অঙ্কে সব সময় জিনিসগুলো রেখে দেবে, একদম শেষে ক্যালকুলেশন করবে, নাহলে অনেকটাই জটিল হয়ে যাবে, কারণ অনেক দশমিক যুক্ত ঘর চলে আসে। তো এবার বলেছে আধান দুটির মান নির্ণয় করো। তাহলে আমি কুলম্বের সূত্র থেকে সিম্পল পেয়ে যাচ্ছি, এফ সমান কি, Q1Q2/r²। দেখো সিজিএসে করেছি, আর দেখো বায়ু মাধ্যম বলেছে, ওই জন্য কি কে এর মানটা কত বলে দিয়েছে, আসলে বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে এর মান 1, তাই নিচে দেখো আমি কে এর মানটা এখানটায় বসাইনি। এইবার আমি যদি মানটা বসাই তাহলে কি হবে, সব সময় ফিজিক্সে কী কী ডেটা দিয়েছে সেইগুলো একটু লক্ষ্য রাখবে। দেখো আমি ওই জন্য ডেটাগুলোর তলায় দাগ দিয়ে দিয়েছি। তাহলে এবার যদি আমি মানটা বসাই, 50 ইন্টু 980 ইন্টু 10⁻³ যেহেতু Q1 আর Q2 দুজনের মানই সমান বলে দিয়েছে এবং সেটাকে আমরা কি ধরেছি, দুটোকেই কিউ ধরেছি, তাহলে এটা লিখলাম Q²/r²। আর মানে কি, আমি সিজিএসে করছি, তাহলে 10 স্কোয়ার মানে 100। এখান থেকে Q² মান বেরোবে 4900 এবং কিউ এর মান এখান থেকে বেরোবে 70। এসিও লিখতে পারো, আবার তোমরা কেউ স্ট্যাট কুলম্বও লিখতে পারো, কারণ দুটো এককই ব্যবহার করে। অনেকে এখানে যে ভুলটা হয়, ভুলগুলো মনে রাখবে, এখানে এই পর্যন্ত এসেই অনেকে শেষ করে দেয় অঙ্কটা, ওই জন্য একটু সাবধানে থাকবে। সবসময় ফিজিক্সের অঙ্কের ক্ষেত্রে একটু মনে রাখবে যে এককগুলো যেন ঠিক থাকে এবং লাস্টে কী চেয়েছে সেইটা পর্যন্ত অন্তত ভালো করে যাবে। এখানে লক্ষ্য করো, প্রথমে দেখো একটা সমবাহু ত্রিভুজের সম্পর্কে বলেছে। তাহলে প্রথমে আমি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নিই। এবার তিনটে কর্নার আমি নাম দিয়ে দিচ্ছি, ধরো এ বি সি। তার প্রথমে আছে 10 মাইক্রোকুলম, ধরো এখানটায় আছে 10 মাইক্রোকুলম, এখানে আছে 20 মাইক্রোকুলম, আর এখানে আছে -20 মাইক্রোকুলম। এখন প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে, 2 সেন্টিমিটার। তাহলে আমি হচ্ছে মানগুলো লিখে নিই, কী কী বলেছে, বাহুর দৈর্ঘ্য মানে আসলে আধানগুলির মধ্যে দূরত্ব বলে দিচ্ছে আর সমান 2 সেন্টিমিটার। মানে এটাকে আমি ধরো কুলম্ব আছে মানে মিটারে ট্রান্সফার করলে কি 100 দিয়ে ভাগ করতে হবে। তা আমি 100 দিয়ে ভাগ করার জন্য আমি 10⁻² দিয়ে গুণ করে দিলাম। আমার পাওয়ারে রাখলে সুবিধা হয়, তোমরা যে যার মতন করবে, কারণ পাওয়ারে রাখলে গুণ ভাগগুলো খুব সুবিধা। এইবার দেখো এ আর বি এর মধ্যে কি হবে, দুটো একই আধান সমজাতীয়, তাহলে এরা কি পরস্পরকে বিকর্ষণ করবে। যেহেতু বি মানে 20 এর পাওয়ার বেশি, তাই এ 10কে বিকর্ষণ করে এই দিকে ঠেলে দেবে এবং এ আর সি এর মধ্যে দেখো আকর্ষণ হবে, কিন্তু এখানে দেখো আবার সি এর পাওয়ার বেশি -20, তাহলে কি সি এ কে আকর্ষণ করবে কোন দিকে, এই দিকে। এইবার আমি মানগুলো লিখে নিই। প্রথমে ধরো এ
আর সি এর জন্য যে বলটা সেটা আমি প্রথমে করি F1, সেটা কত হবে? আমি ধরো এসআইতে করছি, তাহলে 1/4πε0। তা 1/4πε0 মান আমি তোমাদের মুখস্থ রাখতে বলেছিলাম আগে, সেটা মানটা কত হয়? 9 × 10⁹ ইন্টু Q1 Q2 মানে এ আর সি। Q1 Q2 মানে কত? 10 × 20। দুটোরই মাইক্রোকুলম আছে। মাইক্রো মানে কি? 10⁻⁻6, মানে এর একটা 10⁻⁻6 আর এইটার একটা 10⁻⁻6। তাহলে দুটো গুণ করলে কত হয়ে যাবে? 10⁻12। তাহলে আমার Q1 Q2 হয়ে গেল, /r²। আর কত? 2 সেন্টিমিটার। তা সেটা কত? তার স্কোয়ার করলে কত হবে? 2² 4 আর 10⁻²² মানে 10⁻⁻4। এবং এটা যেহেতু একটা ভেক্টর, তাহলে এখানে একটা কমা দিয়ে তার দিক দিয়ে দেবে। দিকটা কোন দিকে? এসি বরাবর। তাহলে ভেক্টর সাইন দিয়ে দিলাম, বা অ্যালং এসি। একইভাবে এবার F2 বার করব। F2-র মানটা কত? ভালো করে লক্ষ্য করে দেখো, আমি কিন্তু এখানে ক্যালকুলেশনটা করিনি। আমি সবসময় কি বলেছি? ফিজিক্সের অঙ্কে আগে ক্যালকুলেশন করে নেবে না, কারণ পরে হয়তো কাটাকুটি হয়ে সবই চলে যেতে পারে। তাই এটাই ট্রিক্স, সবসময় ক্যালকুলেশন আগে থেকে করবে না, শেষে গিয়ে করবে। একইভাবে F2 মানে কার কার জন্য হবে? এ এবং বি এর জন্য। তো এ আর বি পরস্পরকে কি বিকর্ষণ করছে, সেখানেও সেই এসআই পদ্ধতিতে করলে কি হবে? প্রথমে 1/4πε0 মান বসিয়ে দিলাম। Q1 Q2 10 × 20 মাইক্রোকুলম আছে। মাইক্রো মানে কত? 10⁻⁻6। দুটো Q1 Q2 আছে, ওই জন্য 10⁻12 হয়ে গেল। নিচে সেই একই r² মানে 2 × 10⁻²² স্কোয়ার, তো সেটা একই হবে। এবং এর দিকটা কোন দিক হবে? বি এ বরাবর, বা অ্যালং বি এ। ভালো করে তোমরা এবার লক্ষ্য করে দেখো, F1 আর F2 দেখো মানটা সমান হয়ে গেছে। অর্থাৎ কি? F1 = F2, তাই তো? তাহলে এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা কোণ কত? 60 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত? দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত? 120 ডিগ্রি। তাহলে টোটাল যেটা লব্ধি এফ এর মান কত হবে? আমরা আগে ফর্মুলা করেছি, F1² প্লাস F2²। তা দুটোর মান যেহেতু সেম, এটাকেও F1² লিখে দিচ্ছি, প্লাস 2F1 × F2। F2-র জায়গায় আবার F1 লিখে দিচ্ছি, কারণ কি? F1 আর F2-র মান সেম। মধ্যবর্তী কোণ কত? cos 120 ডিগ্রি। এইবার যদি আমরা মানটা বসাই কি হবে? দেখো এখানে হবে, দেখো 2F1² প্লাস 2F1², F1 × F1। আর cos 120-র মান কত? cos 180 - 60 ডিগ্রি সেকেন্ড কোয়াড্রেন্টে, মানে cos 60 মানে হাফ, কিন্তু মাইনাস। তাহলে এই প্লাসটা কি হয়ে যাবে? থাকবে না, এটা কি হয়ে যাবে? মাইনাস ইন্টু হাফ। তাহলে কেটে গেলে এটা কি হয়ে যাবে? শুধু F1²। √F1² মানে শুধু কি হবে? মান F1। তাহলে আমার লব্ধির মানটা কি হয়ে গেল? দেখো শুধুমাত্র F1। তাহলে এবার যদি আমি শুধুমাত্র F1 এর মান এবার বার করে নিই ক্যালকুলেটারে, তাহলে আমার মানটা বা লব্ধির মানটা বেরিয়ে যাবে, এবং সেটা আমি ক্যালকুলেশন করে দেখব, মানটা আসবে 4500 নিউটন সমান লব্ধি বল বা রেজাল্টেন্ট ফোর্স। এই অঙ্কটার ক্ষেত্রে ভালোভাবে লক্ষ্য করলে দেখবে, আমি দেখো F1 F2-র মানটা বসাইনি, এবং যারা F1 F2-র মানটা বসাবে তাদের কিন্তু এখানে মানগুলোকে পিঠে বোঝার মতন বয়ে বয়ে নিয়ে বেড়াতে হবে। কিন্তু এখানে দেখো আমি ট্রিক্সের মাধ্যমে মান না বসিয়ে খুব সহজেই আমি পরিষ্কারভাবে অঙ্কটাও করলাম, এবং মানটাও বেরিয়ে গেল, এবং ভুল হওয়ার চান্সটা অনেকটাই কমে যাবে। তোমরাও এই প্রসেসটাই ফলো করার চেষ্টা করবে। এর কনসেপ্টটা বলার আগে অঙ্কটা একটা জিনিস বলে দিতে চাই, কোনো বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হয়, সেখানে একটা একক ধনাত্মক আধান আছে বলে ধরে নেওয়া হয়। কারণ আমরা কি করেছিলাম? F = QE,
কিউটা যদি 1 হতো তবেই তো এফ সমান ই হতো, অর্থাৎ কি +1 হলে। তাহলে যেখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে বলে সেখানে কি ধরে নেওয়া হয়, একটা একক ধনাত্মক আধান আছে বলে ধরে নেওয়া হয়। আমরা তড়িৎ ক্ষেত্রের সমস্ত অঙ্কগুলো এইভাবেই করব। এবার আসি এই অঙ্কটার ক্ষেত্রে। এই অঙ্কটার ক্ষেত্রে ধরো আমি প্রথমে একটু থিওরিটা একটু বুঝিয়ে দিই। ধরো দুটো পজিটিভ আধান আছে এবং পজিটিভ আধানগুলোর মান বিভিন্ন। তো এটা একটু ধরো বড় মতন বেশি আছে, এটা ধরো একটু ছোট্ট মতন আছে। তাহলে এখানে দুটো আধানের মধ্যে কোন বিন্দুতে যদি বলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য, তাহলে ভাবো যেখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হবে, সেটা অঙ্কগুলো আমরা আগেও করেছি বা কিছু উদাহরণেও এরম অঙ্ক পেয়ে যাব। সেখানে একটা কি ধরায়, একক ধনাত্মক আধান ধরায়, ধরলাম আমি এখানে ধরেছি। তাহলে এই পজিটিভটাকে কি করবে, এদিকে বিকর্ষণ করবে এবং এই ধনাত্মক আধানটাও একে কি করবে, একে বিকর্ষণ করবে এদিকে। এবার দেখো দুটো ভেক্টর বিপরীত দিকে আছে, যেহেতু দুটো ভেক্টর বিপরীত দিকে থাকলে আমরা জানি বিয়োগ হয়, তাহলে একটা শূন্য আসার চান্স আছে, তাহলে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য শূন্য হওয়ার একটা চান্স আছে। একইভাবে যদি নেগেটিভ আধানও দুদিকে থাকে, তখনও মধ্যবর্তী কোনো একটা যে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হওয়ার চান্স আছে। কারণ কি, যখন নেগেটিভ হবে তখন কি হবে, এই +1 আধানটাকে একজন এদিকে টানবে আর আরেকজন ওদিকে টানবে, তখনও দেখো দুটো ভেক্টর বিপরীতমুখী, একটা শূন্য হওয়ার চান্স আছে এবং সেটা কি কোথায় হবে, এদের দুজনের মধ্যবর্তী কোনো একটা বিন্দুতে। সে মিডিলেও হতে পারে বা যে কোনো একটা জায়গায় হতে পারে। কিন্তু এবার এখানে যে অঙ্কটা বলেছে, দেখো একটা সাইডে -30 আছে আর একটা সাইডে আছে দেখো +20। মানে আমি এটাকে একটা -30 লিখছি আর এদিকটায় লিখছি +20। তাহলে এখানে কোথায় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হবে। ভালো করে লক্ষ্য করে দেখো, যদি এখানে মধ্যবর্তী কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হতো, -30 একে এদিকে টানতো এবং +20 একে এদিকে বিকর্ষণ করত। তাহলে দুটো ভেক্টর দেখো একই দিকে আছে, তাহলে কি যোগ হয়ে যেত। তাহলে যোগ হলে কি কোনো দিন শূন্য হবে, হবে না। তাহলে মধ্যবর্তী কোনো বিন্দুতে এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হবে না। এক্ষেত্রে কোথায় হবে একটু দেখে নিই। এক্ষেত্রে কোথায় হতে পারে একটু ভাবলেই তোমরা বুঝতে পারবে। দেখো আমরা যদি এই দিকে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হয়, তাহলে এখানে কি ধরে নেওয়া হবে, একটা একক ধনাত্মক আধান আছে। তাহলে -30 একে কী করবে, এদিকে আকর্ষণ করবে আর +20 একে কি করবে, এদিকে বিকর্ষণ করবে। কিন্তু দেখো -30 খুব কাছে অবস্থিত এই বিন্দুটা, তাহলে কি, এবং এর পাওয়ারও বেশি, দূরত্ব কম এবং পাওয়ারও বেশি, তাহলে কি বেশি পরিমাণে আকর্ষণ করবে। কিন্তু +20 দেখো এর মানও কম, আবার কি দূরত্বটাও অনেক বেশি, তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বল কমে যাবে। ফলে এখানে দেখো জিনিসটা ব্যালেন্স হবে না, মানে কোনো সময় শূন্য হবে না। তাহলে আর একটা দিকে এবার আমরা যাই। এবার যদি ভাবি এদিকে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হবে, তাহলে এখানে কি ধরা হবে, একটা একক ধনাত্মক আধান ধরা হবে। তাহলে -30 একে কী করবে, এদিক বরাবর টানবে। তাহলে -30 একে কী করবে, এদিক বরাবর টানবে এবং +20 এই একক ধনাত্মক আধানকে কী করবে, এদিক বরাবর বিকর্ষণ করবে। তাহলে আমরা বলতে পারি এখানে দেখো একটা ব্যালেন্স হওয়ার চান্স আছে। কারণ কি, -30 মান বেশি কিন্তু দূরত্ব বেড়ে যাওয়ার জন্য পাওয়ারটা একটু কমে যাচ্ছে। +20 দেখো মান কম কিন্তু দূরত্ব কম আছে বলে এর পাওয়ারটা বেড়ে যাচ্ছে। তাহলে দুজন এবার ব্যালেন্স করতে পারবে। এবার অঙ্কের ক্ষেত্রে যখনই দেখব যে দুটো বিপরীত আধান আছে, তখন জানবো যে মধ্যবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হবে না। হবে কোন দিকে, যেটা কম পাওয়ার আছে, মানে যার মান কম, সেই সাইডে হবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য। তো এইবার আমরা ধরে নিলাম +20 থেকে x দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য। তাহলে এটা আমরা সিজিএসে করে নিই। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য মানে কি, 30-এর জন্য
তড়িৎ ক্ষেত্র কত, সিজিএসে করছি মানে 30/x প্লাস এদের মধ্যবর্তী দূরত্ব আবার বলেছে 4 সেমি, 4-এর হোল স্কোয়ার, একক ধনাত্মক আধান দিয়ে গুণ আছে, কারণ এখানে ধরে নেওয়া হচ্ছে যে একটা একক ধনাত্মক আধান আছে, ইকুয়াল টু 20/x স্কোয়ার। কারণ কি, এই দুটো দেখো দুজন বিপরীত দিকে, তাহলে কি হবে, আমরা ধরে নেব যে ধরি +20 আধান থেকে x দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য 0 হবে, অর্থাৎ -30-এর জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এবং +20-র জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হবে সমান এবং বিপরীতমুখী। দেখো আমি সমান করেছি এবং বিপরীতমুখীর জন্য এটা 0 হয়ে যাবে। এইবার আমরা যদি এটা সলভ করি কি হবে, x + 4-এর হোল স্কোয়ার বাই x এর স্কোয়ার সমান কত, 30/20 মানে 3/2, অর্থাৎ x + 4/x সমান হবে √3/2 √2। এবার যদি গুণ করে দিই, √2 × x + 4 সমান √3 × x, তাহলে একদিকে নিয়ে গেলে কি হবে, √3 - √2 × x সমান 4√2, অতএব x সমান হবে 4√2/√3 - √2। তো এটা আমরা যদি ক্যালকুলেটারে সমাধান করি, ক্যালকুলেটারে সমাধান করলে হবে 17.8 সেন্টিমিটার। দেখো সমান আধান, প্রত্যেকটার ওজন কত বলেছে 3 গ্রাম, এবং 13 সেমি দীর্ঘ সুতোর দ্বারা গোলক দুটিকে ঝোলানো হয়েছে। তাহলে আমি ধরলাম একটা বিন্দু থেকে ঝোলানো হয়েছে, মানে আমি গোলক দুটো ধরলাম এই একটা উপরের বিন্দু থেকে ঝোলানো আছে, এবং এরা দেখো বিকর্ষণের জন্য পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে আছে, মানে কি এই দূরত্বটা কত, 10 সেন্টিমিটার, এবং গোলক দুটো একজন এখানে আছে আর আরেকজন আছে এই প্রান্তে। তা আমি একটা ধরো নাম দিয়ে দিলাম, ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি। এইবার বলেছে দেখো প্রতিটি গোলকে আধানের মান আর সুতোর টান নির্ণয় করতে বলেছে। তা সুতোর টান কি, এইটা তো সুতো, তাহলে এর টান মানে কি কোন দিকে থাকবে, যেহেতু এখান থেকে ঝোলানো আছে তার টান এদিকে থাকবে, এই সুতোটারও টান কি ওপরে থাকবে, তার টানটাকে আমরা টি দিয়ে লিখলাম। এইবার এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা সমকৌণিক উপাংশে বিভাজন করব। সেটা কি, ধরো আমি এই কোণটাকে থিটা ধরে নিচ্ছি, ধরো এর একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম এবং এই কোণটাকে থিটা ধরেছি। তাহলে টিটাকে যদি আমি ভাঙি, বস্তুর ওজন mg কোন দিকে কাজ করে, এই বস্তুর ওজন mg নিচের দিকে কাজ করে, এবং এদের মধ্যে যে বিকর্ষণ বল, দুজন পরস্পরকে ঠেলে দূরে সরে যাবে। আমি যে কোনো একটা সাইডের ক্ষেত্রে আঁকছি, এই সাইডটার ক্ষেত্রে আর আঁকছি না, তার এই বিকর্ষণ বলটা কোন দিকে থাকবে, এই দিকে। এখন দেখো তিনখানা বল আমাদের মধ্যে উপস্থিত, সেটা কি, সুতোর টান টি, বস্তু বা গোলকটার ওজন mg এবং বিকর্ষণ বল এ। তাহলে এই তিনটেকে আমরা যদি সমাধান করতে চাই তাহলে আমরা উপাংশে বিভাজন করে করতে পারি। তা কি করলাম, আমরা একদিকে সুতোর টানটাকে দুটো সমকৌণিক উপাংশে বিভাজন করে নিচ্ছি। তাহলে কি হবে, এটা যদি থিটা হয় তাহলে আমরা প্রমাণ করতে পারি যে এটাকে যদি দুটো উপাংশে ভাঙি, একটা এই দিকে উপাংশ আর একটাকে এই দিকে উপাংশ, তাহলে এটা থিটা হলে একান্তর কোণ অনুযায়ী এটা হবে থিটা। কেউ আবার বলতে পারো স্যার কি এইটা থিটা ধরতে পারি, হ্যাঁ ধরতে পারো, কোনো অসুবিধা হবে না, কারণ অঙ্কের উত্তর সেই একই আসবে। তা আমি এখন এই অঙ্কটা এইটা থিটা ধরে করলাম, তাহলে এই পোর্শনটা কী হবে, যেহেতু থিটা কোণ করে আছে তাহলে এই উপাংশটা হবে টি কস থিটা, আর যেহেতু এটা কোণ করে নেই তাহলে এই উপাংশটা হবে টি সাইন থিটা। এবার কি, এরা স্থির অবস্থায় থাকে, মানে কি সাম্যাবস্থায় থাকে, তাহলে সাম্যাবস্থার ক্ষেত্রে দুটো বল ইকুয়াল করলে কি হবে, একটা হবে টি কস থিটা সমান mg, মানে উল্লম্ব বলগুলো ইকুয়াল করলাম, আর আরেকটা হবে দেখো টি সাইন থিটা সমান এফ বা বিকর্ষণ বল। তো এখানে যদি আমরা দেখো সাধারণত সিজিএস পদ্ধতিতে করা হয়েছে, তাহলে আমি ফর্মুলাটা লিখে নিই। দুটো আধানের মান আমরা এখন জানি না, যেহেতু সমান আধান বলেছে, তাহলে দুটোরই কিউ ধরে নিলে কি হবে, কিউ স্কোয়ার বাই 8 স্কোয়ার, 8টা এখানে কত দেখো 10 সেন্টিমিটার,
তাহলে 10 স্কোয়ার। এইবার আমি 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ সমাধান করছি। প্রথমে 1 নম্বর থেকে কি পাচ্ছি দেখি, ফ্রম 1। দেখো টি কস থিটার মান কত, দেখো এখানে কস থিটার মান, কস থিটা সমান ভূমি, মানে এর পাশে এইটা ভূমি, মানে এটা ধরো ডি নাম দিয়ে দিচ্ছি, ভূমি বাই অতিভুজ মানে এডি বাই অতিভুজ মানে এ বি সমান কত এমজি। এমটা কত 3 বলেছে এবং জি কত জানি 980। এবার এখানে দেখো টি সমান তাহলে কী হবে 3 ইন্টু 980 ইন্টু এবি, কারণ এই এবিটা ওপারে গিয়ে গুণ হয়ে যাবে। এবির মান কত, এবির মান হচ্ছে সুতোর দৈর্ঘ্য, মানে সেটা কত 13, এবং নিচে থাকবে এডি। এডির মান কত, এডির মান দেখো রুট ওভার, মানে এটা কি লম্ব, তাহলে লম্ব মানে কি রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে ভূমি স্কোয়ার কি গোটাটা 10 হলে মানে বিডিটা কত হবে 5 হবে, তাহলে 5 স্কোয়ার মানে কত 25। তাহলে এখান থেকে আমি যদি সলভ করি তাহলে টি এর মান বেরোবে প্রায় 3185 ডাইনের মতো। এবার আমি 2 নম্বর সমীকরণ থেকে যাব। 2 নম্বর সমীকরণে কস থিটার মান বেরিয়ে গেছে, তাই 2 নম্বর সমীকরণে যদি আমি সাইন থিটার মান বসিয়ে দিই, সাইন থিটার মান তেমনি কী হবে, টি এর মান তো বেরিয়ে গেছে, সাইন থিটার মান কী হবে লম্ব বাই অতিভুজ, তাহলে এর সাপেক্ষে লম্ব কোনটা বিডি বাই অতিভুজ মানে কত এবি সমান কী হবে, সমান হবে কিউ স্কোয়ার বাই 10 স্কোয়ার। তো এবার মানটা যদি আরেকবার বসাই, টি এর মান কত বসিয়ে দেবো 3185 ইন্টু বিডি, বিডির মান কত, বিসি মানে হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে বিডি তার হাফ মানে 5 সেন্টিমিটার, আর এবির মানটা কত আমরা জানি 13, কারণ ওটা সুতোর দৈর্ঘ্য, সমান কি কিউ স্কোয়ার বাই 10 স্কোয়ার মানে 100। এখান থেকে আমি কিউ স্কোয়ারের মান বার করব, তারপর কিউ এর মান বার করলে মানে তার রুট বার করলে আমরা পাবো 350 ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। তাহলে অঙ্কটা দেখো দেখলে খুব বড় মনে হবে, কিন্তু এখানে আমি এই অঙ্কটা শুধুমাত্র কনসেপ্টের জন্য বুঝিয়েছি। কারণ কি এই অঙ্কটার মেন কনসেপ্ট হচ্ছে এই আঁকাটা, যেটা আমি ফিগারটা এঁকেছি, মানে উপাংশে ভাঙা, টানকে বা টেনশানকে দুটো উপাংশে ভাঙা, এবং মেন সূত্র হচ্ছে দেখো এইটা, প্রথমে হচ্ছে টি কস থিটা সমান এমজি, এবং আর একটা হচ্ছে কত টি সাইন থিটা সমান এফ, মানে যে বিকর্ষণ বল। আর দেখো সেরকম কোনো সূত্রই নেই, এবার শুধু মানগুলো বসাতে হবে। তাহলে এই অঙ্কের মেন জিনিস হচ্ছে এই ফিগারটা এবং এই দুটো সূত্র, আর এই ফিগারটাই এই অঙ্কের মেন। এবার সব দেখো আমি মান বসিয়ে গেছি, তাহলে এই অঙ্কগুলো সলভ করতে আর কোনো সমস্যাই হবে না। এবার এই অঙ্কটা লক্ষ্য করো, দেখো বায়ুর মধ্যে দুটো বস্তুকণাকে 10 সেমি দূরে রেখেছে। ধরো এই দুটো বস্তুকণাকে 10 সেমি দূরে রেখেছে। এবার বলেছে 20 এসিও মোট আধান, তাহলে মোট আধানের মান কত 20 এসি। এটাকে বলেছে কণা দুটির ভেতর এই দুটো যে কণা আছে এদের মধ্যে কিভাবে বন্টন করলে ওদের পারস্পরিক বিকর্ষণ বল সর্বাধিক হবে। এটা দুভাবে সলভ করা যায়। একটা 9-10-এ যেরকমভাবে হচ্ছে করা যায় সর্বাধিকের জন্য, সেটা যে কোনো টেক্সট বইতে পেয়ে যাবে। এবার আমি ডেরিভেটিভের সাহায্যে এটাকে সলভ করে দেখাবো। ধরলাম মোট যেহেতু 20 এসিউ আধান, তাহলে একটাকে ধরেছি আমি কিউ আধান দিয়েছি, তাহলে মোট যেহেতু 20 এসিউ আধান, তাহলে আর একটা কত আধান পাবে 20 মাইনাস কিউ। তাহলে বিকর্ষণ বলের মানটা কত হবে, সিজিএস আমি ধরছি কিউ, আর ধরো বায়ু কণা ধরছি, বা এমনি না যে কোনো মাধ্যম ধরলেও অসুবিধা নেই। 20 মাইনাস কিউ বাই 8 স্কোয়ার মানে 10 স্কোয়ার। তা আমি ধরো যে কোনো মাধ্যম, এটা কে মাধ্যম যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে সেটা ধরে নিলাম। এইবার ডেরিভেটিভের ক্ষেত্রে বা অবকলনের ক্ষেত্রে আমরা পরে জানব যে কোনো রাশি ডেরিভেটিভের ক্ষেত্রে যদি ম্যাক্সিমাম বা মিনিমাম হয় তখন তার ফার্স্ট ডেরিভেটিভ 0 হয়।
মানে কি এই যে এফ রাশিটার ফার্স্ট ডেরিভেটিভ কি হবে? 0। কিন্তু এখন কোশ্চেনটা কার সাপেক্ষে? সাধারণত আমরা কি করেছি, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স এন মাইনাস ওয়ান। তাহলে এখানে দেখো এক্সটা ভ্যারিয়েবল, তাহলে এখানে ভ্যারিয়েবল কি? দেখো এখানে কেটা তো ধ্রুবক, যে কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। 10 মানে দুজনের মধ্যে দূরত্ব, দেখো দূরত্বটাকে পাল্টায়নি, কিন্তু আধানটাকে দেখো বন্টন করেছে, ওটা দেখো চলরাশি। তাহলে একটায় কিউ দিয়েছে এবং আরেকটায় কত দিয়েছে? একটায় কিউ দিয়েছে এবং আরেকটায় দিয়েছে 20 মাইনাস কিউ। তাহলে চলরাশি এখানে কোনটা? কিউ। তাহলে আমি এটাকে কি কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করব এবং কি হবে? সেটা হবে 0 হবে। সেটা কি জন্যে? ম্যাক্সিমামের জন্য বা সর্বাধিক। সর্বাধিক আকর্ষণ বা বিকর্ষণ বলের জন্য ফার্স্ট ডেরিভেটিভ কী হবে? 0 হবে। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ যদি 0 করি, তাহলে ডিডি কিউ, এফের জায়গায় কী বসাবো আমি? কিউ ইন্টু, ধরো এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কিউ ইন্টু 20 মাইনাস কিউ বাই 100 কে সমান 0। তা যেহেতু কনস্ট্যান্টগুলো ডেরিভেটিভের বাইরে বেরিয়ে যায় এবং ডান দিকে বা রাইট হ্যান্ড সাইডে গুণ করলে ওটা 0 হয়ে যাবে, তাহলে আমার পরের লাইনে সিম্পলিফাই করে লেখা যায়, শুধুমাত্র পড়ে থাকবে কি 20 কিউ, মানে কিউটাকে গুণ করে দিচ্ছি, মাইনাস কিউ স্কোয়ার সমান 0। তাহলে এবার ডেরিভেটিভ করলে কিউ এর সাপেক্ষে প্রথমটা হবে 20 এবং পরেরটা হবে 2 কিউ সমান হবে 0। তাহলে কিউ সমান হবে 20/2 সমান 10 ইএসি। সাধারণত এই যখন বিকর্ষণ বল বা সর্বাধিক হবে এইসব ক্ষেত্রে দেখবে সাধারণত পুরো আধানটাকে সমান ভাগে ভাগ করলেই আমাদের হচ্ছে মানটা আসে। এখানে দেখলাম কিউ এর মান তাহলে কত হলো? 20/2 সমান 10 ইএসি। এবং ওপরে লিখবে যে পরস্পরের মধ্যে বিকর্ষণ বল সর্বাধিক হবে যখন dF/dq সমান 0 হবে, বলে এইভাবে করে দিলেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে। এটা লেখার দরকার নেই, কারণ এটা হচ্ছে ফর্মুলা। You should take it slow.